সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম সংবাদ দেখার জন্য। দর্শক, সাথে আছি আমি মোহাম্মদ কামাল উদ্দিন। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সহ নানান বিষয়ে আলোচনা করি। আজকের আলোচনার বিষয় বাংলাদেশ তথা চট্টগ্রাম, সংবাদপত্র এবং দেশের সুশীল সমাজ তথা সুশীল সমাজের ভূমিকা, পাশাপাশি সংবাদপত্রের ভূমিকা এবং যে মাফিয়া চক্রের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের আজকের আলোচনা। এই আলোচনায় অংশগ্রহণ করেছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, বাংলাদেশের একজন প্রতিবাদী কলম সৈনিক, বিশিষ্ট সাংবাদিক, লাভ বাংলাদেশ নামে যেই রাজনৈতিক সংগঠন রয়েছেন, সেই সংগঠনের কর্ণধার চেয়ারম্যান আমাদের চট্টগ্রামের আনোয়ারার কৃতি সন্তান মিজানুর রহমান চৌধুরী। তিনি শুধু সাংবাদিক নয়, তিনি একজন সম্পাদক, তিনি একজন প্রকাশক, তিনি সাংবাদিকতার জগতের একজন আইডল বা আইকন বলা যায়। তিনি সংবাদপত্রের মাধ্যমে যেমন কলম দিয়ে নিজের দেশকে উন্নত বিশ্বের সাথে সামিল করার জন্য তিনি এগিয়ে নিচ্ছেন, পাশাপাশি তিনি কিন্তু সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, সকল অপ্রীতিকর অপকর্মের বিরুদ্ধে তিনি দীর্ঘ বছর সংগ্রাম করেছেন, এখন করে যাচ্ছেন, আগামীতেও করে যাবেন। তিনি কখনো আপোষ করেন নাই। রাজনৈতিক দলের ঊর্ধ্বে রেখে, জাতি ধর্মের ঊর্ধ্বে রেখে তিনি কাজ করে যাচ্ছেন এবং কাজ করে যাবেন। আজকে আমি ওনার অফিসে মুখোমুখি হয়েছি। আসুন পরিচয় করে দিচ্ছি। আমার মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মিজানুর রহমান চৌধুরী। আপনাকে আজকের এই অনুষ্ঠানের আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য। মিজান ভাই, আপনার কাছে আসলাম আমরা আপনার দীর্ঘ 40 বছরের সাংবাদিকতা, রাজপথ থেকে উঠে আসা। আমি যে বিষয় নিয়ে আলোচনার অবতারণা করেছি আপনি নিশ্চয়ই শুনেছেন। আমরা প্রতিটা বিষয়ের উপর আলোচনা করব। আপনি প্রথম আপনার মতো করে আপনার পরিচয়টা উপস্থাপন করেন, এরপর আমরা আলোচনায় যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমার বেড়ে ওঠা হচ্ছে একটি বংশীয় চৌধুরী পরিবারে। আমরা আনোয়ারা থানার হাইলদুর গ্রাম আমার বাড়ি। আমার বাবা একজন বাসা সৈনিক ছিলেন। তিনি একজন প্রতিবাদী মানুষ ছিলেন এবং তার পারিবারিক ঐতিহ্য বজায় রাখার জন্য তিনি অনেক কঠোর সংগ্রাম করেছেন, আমাদেরকে গড়ে তুলেছেন। আর ছোটকাল থেকে আমি প্রতিবাদী হয়ে গড়ে উঠেছি আমার এলাকায় একজন মাফিয়া চক্রের বিরুদ্ধে, যিনি সবসময় মানুষের জুলুম করতেন এবং মানুষের সম্পদ কেড়ে নিয়ে নিজের সম্পদ বাড়ানোর চেষ্টা করতেন। তিনি শুধু আমাদের পরিবারকে ধ্বংস করেননি, অনেক পরিবারকে ধ্বংস করেছেন। আখতারুজ্জামান চৌধুরী পরিবার, সেই পরিবার এখন বাংলাদেশের লুটেরা পরিবার হিসেবে স্বীকৃতি পেয়েছে। তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। শুধু বাংলাদেশে নয়, চট্টগ্রামে, সারা দেশে, এমনকি সারা বিশ্বে অনেক মানুষের সাথে প্রতারণা করে, ধোঁকা দিয়ে, মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, মানুষকে ধোঁকা দিয়ে বাংলাদেশের ব্যাংক লুট করে অনেক ধরনের সম্পদ অর্জন করেছেন। এই অবৈধ সম্পদের বিরুদ্ধে এখন সরকার ব্যবস্থা নিয়েছে, যদিও সঠিকভাবে এখনো ব্যবস্থা গ্রহণ হয়নি। ছোটকালে আমি যখন একটু বুদ্ধি হয়েছিল, সেই সময় আমাদের বাড়িঘর লুট করা হয়েছে, আমাদের পুকুরের মাছ লুট করা হয়েছে, আমাদের ঘরের চাল লুট করা হয়েছে, আমাদের মার শাড়ি কাপড় লুট করা হয়েছে, আমাদের বাবাকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলখানায় দেওয়া হয়েছিল এবং আমার পরিবারকে নিঃশেষ করার জন্য গত 40-50 বছর ধরে মিথ্যা মামলা দিয়ে দিয়ে আমাদের পরিবারকে ধ্বংস করার প্রচেষ্টা চালিয়েছিল এই পরিবারটি। সেখান থেকে গড়ে উঠে আমি লেখাপড়া করেছি, সংবাদপত্রে এসেছি, সম্পাদক হয়েছি ঢাকায়, জাতীয়ভাবে, চট্টগ্রামে। এখানেও আমার অনেক প্রতিপক্ষ যারা মাফিয়াদের দাস সাংবাদিক, যারা মাফিয়াদের গোলামি করে, মাফিয়াদের অর্থে জীবিকা পরিচালনা করে, তারা আমার প্রতিপক্ষ হিসেবে প্রতিপদে বাধা দিয়েছে। আমি প্রতি বাধা অতিক্রম করে এই পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। আপনি এখন আপনার সাংবাদিকতা শুরু কত সাল থেকে এবং কিভাবে এই পেশাতে কেন আসছেন? আমি 1986 সাল থেকে সাংবাদিকতা পেশায় এসেছি। আমি এই পেশায় এসেছি যখন দেখি যে আমি প্রতিবাদের যাকে নেতা মানে প্রতিবাদ করব, সেই নেতাই বিক্রি হয়ে যায়। আমি যাকে আশা করি যে তার পিছনে গেলে আমি আমার জুলুমের প্রতিকার পাবো। আমি বিএনপিকে দেখেছি, জামাতকে দেখেছি, আমি অন্যান্য দলকে দেখেছি কাছে থেকে, যে তাদের নেতৃত্বে গেলে
আমার হয়তো এই সমস্যার সমাধান হবে, আমার জুলুমের অবসান হবে, আমি ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পাবো। কিন্তু দেখা যায় যে আমি যাকে নেতা মেনেছি সেই সব নেতা রাতের বেলা মাফিয়া চক্রের সাথে একই সিন্ডিকেট। আচ্ছা, আপনি এর মধ্যে একটি রাজনৈতিক দল করেছেন যেটা উপমহাদেশের খুব বিরল, মানে নামটা হলো লাভ বাংলাদেশ, মানে ভালোবাসা বাংলাদেশের প্রতি। আপনি কেন করলেন বা এই নামের পিছনে রহস্যটা কি? এই নামের পিছনে হচ্ছে এই দেশের যত রাজনৈতিক দল আছে তারা কেউ পাকিস্তানপন্থী, একে অপরকে অভিযোগ করে। এরা বলে যে ভারতপন্থী, এরা বলে যে পাকিস্তানপন্থী, এরা পিকিংপন্থী, এরা আমেরিকাপন্থী। তাহলে এখানে কেউ কোনো বাংলাদেশপন্থী দল নেই। আমি এই জন্য আমার দেশকে ভালোবাসার একটা স্লোগান দিয়ে একটি রাজনৈতিক দল গঠন করেছি, যে বাংলাদেশকে ভালোবাসা, পাকিস্তানের পক্ষ নয়, ভারতের পক্ষ নয়, আমেরিকার পক্ষে নয়, পিকিং এর পক্ষে নয়, রাশিয়ার পক্ষে নয়। আন্তর্জাতিক দালালি বাদ দাও, ভারতের দালালি বাদ দাও, পাকিস্তানের দালালি বাদ দাও, বাংলাদেশকে ভালোবাসো, বাংলাদেশের দালালি করো। এই জন্য লাভ বাংলাদেশ করে বাংলাদেশকে ভালোবাসার মনোযোগ সৃষ্টি করতে আমি লাভ বাংলাদেশ পার্টিটা গঠন। আচ্ছা, সরকার যায় সরকার আসে, কিন্তু আপনি যে বলেছেন যে যে বাংলাদেশকে ভালোবেসে আপনি দল করেছেন, লেখালেখি করেছেন, সাংবাদিকতা করেছেন, এই যে কিন্তু লুঠেরা এবং মাফিয়া ডনরা কিন্তু তারা কিন্তু লেবাস পরিবর্তন করে, তারা কিন্তু অপরিবর্ত থেকে যায়। তার জন্য আপনার বক্তব্য কি হতে পারে? আমার বক্তব্য হচ্ছে যে লুটেরা মাফিয়ারা কিন্তু একই জিনিস। এরা কেউ জাতীয়তাবাদী মাফিয়া, কেউ আওয়ামী মাফিয়া, কেউ জামাতি মাফিয়া। এখানে কিন্তু চরিত্র সবার লুট করা। আপনি কল্পনা করবেন না, চট্টগ্রামের সমস্ত কবরস্থানগুলো ব্যাংকে মর্টগেজ দিয়ে টাকা লুট করা হয়েছে। আর যারা লুট করেছে এরা এখন বিএনপিতে এমপি নমিনেশন পেয়েছে, এর আগে আওয়ামী লীগে নমিনেশন পেয়েছে। সবার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে লুট করে বিদেশে সম্পদ পাচার করা, ছেলেদেরকে বিদেশে বাড়ি করে দেওয়া, বউদের জন্য বেগম বাড়ি করা। আওয়ামী, বিএনপি, জামাতি যত ধরনের অর্থশালী, অহংকারী, দামাক, হেডামওয়ালা নেতা মানুষকে জুলুম করে, মানুষের হেডাম দেখায়, গাড়ি ঘোড়া নিয়ে মানুষের উপর জুলুম করে, এরা হচ্ছে সব একই চক্র। এই চক্রের বিরুদ্ধে আমি, মাফিয়া চক্রের বিরুদ্ধে যে আন্দোলন করছি, সেটা গত 40 বছর ধরে আমি এই লড়াইটা চালিয়ে যাচ্ছি। এই লড়াই আমি কিছুটা সফল হয়েছি, কিন্তু আবার লড়াই বিজয়ী হওয়ার পরে মাফিয়া আবার যাকে বসে। আচ্ছা, আপনি যে সংবাদপত্রের, মানে আপনি 4টি পত্রিকার সম্পাদক এবং প্রকাশক এবং অসংখ্য লেখালেখির সাথে আপনি জড়িত, আপনি মনে করেন আমাদের এদেশের সংবাদপত্র স্বাধীন বা স্বাধীন সাংবাদিকতা রয়েছে, এবং না থাকার কারণটা কি, আর কিভাবে স্বাধীন হতে পারি আমরা? এখানে আসলে সবাই দাসত্বের শৃঙ্খলে বন্দী। কেউ আওয়ামী দাসত্বের কবলে, কেউ জাতীয়তাবাদী দাসত্বের কবলে, কেউ জাতীয়তাবাদী সাংবাদিক, কেউ আওয়ামীপন্থী সাংবাদিক, কেউ নিজস্ব স্বকীয় বৈশিষ্ট্যের লড়াকু সৈনিক, লড়াকু সাংবাদিক না, কেউ আবার ওই জামাতের ইসলামের নিজস্ব সাংবাদিক। তো সাংবাদিকতাটা হচ্ছে একটি স্বাধীন পেশা। এখানে আপনি যা দেখবেন তা লিখবেন। সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। দর্পণ মানে আয়না, কিন্তু আয়নার মধ্যে এখন কেউ বিএনপি কে দেখায়, কেউ জামাতকে দেখায়, মানে তাদের দলীয় আনুগত্য। মানে আমি যাদেরকে বলি দলীয় দাস, দলীয় গোলাম। এই দলীয় গোলামরা যখন সাংবাদিকতায় আপনার প্রভাব বিস্তার করেছে, এখন আগে আওয়ামী গোলামরা প্রভাব বিস্তার করেছিল, আর এখন জাতীয়তাবাদী সাংবাদিক যে গোলামগুলো আছে তারা প্রভাব বিস্তার করেছে। এখানে স্বাধীন সংবাদপত্র বলে কিছু নেই, এবং সংবাদপত্রের যে দায়িত্ব, সংবাদপত্রের যে কর্তব্য, সেই কর্তব্য পালনের জন্য যে সব যোগ্যতা সম্পন্ন সাংবাদিক আছে তারা সবাইকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। তাদের বিভিন্নভাবে অপমানিত করা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে সমালোচনা এবং অর্থনৈতিকভাবে দুর্বল করে দিয়ে তাদেরকে কোণঠাসা করা হয়েছে। কোণঠাসা করার কারণে তারা অনেকে হারিয়ে যেতে বসেছে, অনেকে আবার নিষ্ক্রিয় জীবনযাপন করছে। আমরা চাই দেশপ্রেমিক যেসব সাংবাদিক আছে তাদের মনোবল শক্তিশালী করতে হবে, এবং তাদেরকে মনোবল বাড়িয়ে দিয়ে এদেশের সঠিক সাংবাদিকতার একটা সঠিক পরিবেশ সৃষ্টি করতে হবে। সঠিক সাংবাদিকতার যদি করতে হয়, আপনি জানেন
যে এখানে কিন্তু সাংবাদিকদের হাতে কিন্তু সংবাদপত্র নেই। এখন বাংলাদেশের অধিকাংশ সংবাদপত্র বা টেলিভিশন চ্যানেল কিন্তু কোনো না কোনো মাফিয়াদের হাতে, এবং যারা ব্যাংক লুট করেছে, যারা দেশের সম্পদ লুট করেছে তাদের হাতে। তাহলে প্রকৃত সাংবাদিকদের হাতে সাংবাদিকতা এবং সংবাদপত্রের মালিকানা বা টেলিভিশনের মালিকানা না আসা পর্যন্ত সাংবাদিকেরা এই যে এই মাফিয়াদের বিরুদ্ধে কাজ করতে পারবে কিনা? আপনাদের মতো যারা মানে মাফিয়াদের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু আপনাদেরকে সংবাদপত্রকে রাষ্ট্রীয় পর্যায়ে উন্নত পর্যায়ে দাঁড় করানোর মতো কিন্তু অর্থনীতির যোগান কিন্তু সরকার বা তথা পাচ্ছেন না, মাফিয়াদের হাতে জিম্মি গেছে। তো এই জিম্মিটাকে আমরা কিভাবে মানে মুক্ত করতে পারি? এখানে তো আপনি যে কঠিন প্রশ্নটা করছেন, এই প্রশ্নটাই তো জাতিকে বোঝাতে হবে যে এখানে শুধু সংবাদপত্র জিম্মি নয়, এখানে মানুষও জিম্মি। এখানে 500 টাকা দিয়ে জিন্দাবাদ ভাড়া পাওয়া যায়। আপনি যদি নেতা হতে চান, আপনি কয়েক কোটি টাকা যদি ছাড়ে দেন, দেখবেন যে লালদিঘির মাঠ ভরে গেছে। এখানে সংবাদপত্র যেমন জিম্মি, রাজনীতি তেমন জিম্মি, এমনকি ধর্মকর্ম পর্যন্ত জিম্মি, মোল্লারা পর্যন্ত জিম্মি, মাদ্রাসা জিম্মি, মাজার জিম্মি, মন্দির জিম্মি, মসজিদ জিম্মি। সবগুলো তো মাফিয়ারা নিয়ন্ত্রণ করতেছে। মাফিয়ারা মসজিদে যাওয়ার সময় একটা টুপি দিয়ে সাদা পাঞ্জাবি পরে, আবার দুর্গাপূজায় যাওয়ার সময় একটা হলুদ ওড়না পরে আবার দুর্গাপূজায় যায়। এদের থাকার যে লুটপাট কেন্দ্রটা যদি আমরা বন্ধ করতে না পারি, এদেরকে যদি আমরা এই যে পশু ডাক্তার এনে এদেরকে যদি পুরুষত্ব, মাফিয়া পুরুষত্ব যদি আমরা নষ্ট করে দিতে না পারি, এই দেশের জাতি, এই দেশের মানুষের দুর্ভোগ যাবে না। এই জন্য আমাদের লড়াইটা হবে রাজনৈতিক মাফিয়া, ধর্মীয় মাফিয়া, সংবাদপত্রের মাফিয়া, সবগুলো এখন জিম্মি করেছে বাংলাদেশটাকে। আমরা শুধু এক জায়গায় বন্ধ করলে হবে না, সব দিকে আমাদের ফোকলা হয়ে গেছে। এই ফোকলা বন্ধ করার জন্য দলমত নির্বিশেষে দেশপ্রেমিক মানুষদেরকে, যারা জুলুমের শিকার, মজলুম, যারা নির্যাতিত, যারা অপমানিত, যারা বঞ্চিত, তাদের সকলকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। আচ্ছা, এবং সেখানে কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, সেখানে কোনো রাজনৈতিক মতভেদ করা যাবে না, সবাইকে বাংলাদেশপন্থী হতে হবে। তাহলে এক জায়গায় চলে আসা যাবে আমাদের। এই বাংলাদেশপন্থী হওয়ার জন্য আমার প্রচারণা আমি অব্যাহত রাখছি এবং ভবিষ্যতেও আমরা করতে হবে সেটা। আচ্ছা, আরেকটা জিনিস হলো, আপনি জানেন যেহেতু আমরা 1971 সালে রক্ত হয়ে এবং যুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি, আমরা এই 90-তে আসাদকে পতন করেছি, আবার 2096-তে অসহযোগ আন্দোলন, 2009-তে 111 আমরা পার করেছি। এর পরবর্তী যে জুলাই আন্দোলন, প্রতিটি আন্দোলন কিন্তু রক্ত ঝরেছে এবং রাজপথে প্রাণ দিয়েছে। 97-তে একরকম পেয়েছি, 87-তে নুর হোসেনকে আমরা রাজপথে হারিয়েছি। বারবার আমরা কিন্তু রক্ত দিতে হচ্ছে, এবং এই রক্ত আর কতদিন দেব? এবং আদৌ আমাদের এই দেশের মানুষ মানে যে স্বাধীন বা মুক্ত চিন্তার জীবন যাপন করতে পারবে? করার জন্য আপনার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে, আসলে রক্ত যারা দিছে, যারা আন্দোলন করছে, তারা কিন্তু বেনিফিশিয়ারি হয় নাই, তারা ক্ষমতার স্বাদও পায় নাই, তারা মর্যাদাও পায় নাই, মুক্তিযোদ্ধারাও মর্যাদা পায় নাই। এখানে 71 করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনিও ছিলেন, আমরাও করেছি, আমরা বারবার আন্দোলন করেছি। আন্দোলনে দেখা যায় যে যারা আন্দোলন করছে তারা হারিয়ে যায় এবং তাদের বিরুদ্ধে মানে কথাবার্তা শুরু হয়ে যায়। এবার 24-এ যারা আন্দোলন করছে তারাও লাইমলাইট থেকে চলে গেছে। 2-4 জনের কথা যেগুলো বলা হচ্ছে, এগুলোও মানে অনেকটা ফেক এর মতো। 2-4 জন তো 2 নম্বর দান্দাবাজ থাকবে। আমার কথা হচ্ছে, বিপ্লবে আপনি নিঃস্বার্থভাবে বিপ্লব করছেন দেশকে ভালোবেসে। আপনি লুটপাট করার জন্য কি 2-4 জন বাদ দেন? আমরা তো আর লুটপাট করি নাই, আমাদেরকে তো আপনার কিছু বানান নাই। গরু ছাগলদেরকে উপদেষ্টা বানিয়ে দিলেন। তদ্রুপভাবে 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, যারা মুক্তিযুদ্ধ করছে এরা স্বাদ পায় না, এরা না খেয়ে মারা গেছে মুক্তিযোদ্ধা, এখনো মারা যাচ্ছে না খেয়ে মুক্তিযোদ্ধা। তদ্রুপভাবে যত আন্দোলন সংগ্রামে সর্বস্ব বিলিয়ে দিয়েছে ছাত্র সমাজ, তারা কিছু পায় নাই। কিন্তু তার জন্য বিপ্লবের একটা চূড়ান্ত বিপ্লব প্রয়োজন, চূড়ান্ত বিপ্লবের প্রয়োজন। মহাবিপ্লব যেটা বলতেছি আমরা, সেটা মহাবিপ্লব হবে। সেই মহাবিপ্লবের মধ্যে আগামী প্রজন্ম এমন ভাবে করবে, মাফিয়াদের বাড়িঘরের ইট পর্যন্ত খুলে ফেলবে এবং মাফিয়াদের বৌজি, যেভাবে সুলতানি আমলের সুলতানদের বাড়িঘরের অস্তিত্ব নাই, মোগল আমলের মোগলদের অস্তিত্ব নাই, যেভাবে নবাবদের অস্তিত্ব নাই, যেভাবে বড় বড় চৌধুরী বাড়ি দেখবেন বিভিন্ন গ্রামে গঞ্জে, তাদের বাড়িঘরে কেউ থাকে না, তাদের সম্পত্তিগুলি ফোকে খায় এখন জমিদার বাড়ি, বিভিন্ন জমিদার যারা জুলুম করতো। এটা অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে একটা এমন এক মহাবিপ্লব আসতেছে অতি সত্বর, যেটা এমন ভাবে ধ্বংস হবে
যেমন ধরবেন যে যারা যারা এখন জুলুম করতেছে, জাতীয়তাবাদী জুলুম, জালেম, জালেম, তাদের বাড়িঘরের অস্তিত্ব থাকবে না, তাদের বউ পোলার অস্তিত্ব থাকবে না, তাদের বংশের অস্তিত্ব থাকবে না। এটা আমি তাদের অভিসংবাদ দিয়ে গেলাম। তাদেরকে আমি আজকের এই সাক্ষাৎকার, আপনার এই যে ঐতিহাসিক সাক্ষাৎকার যে আপনি নিচ্ছেন, এই ঐতিহাসিক রেকর্ড থাকবে। তাদের এই অভিসংবাদে যারা বেড়ে ওঠার জন্য সংগ্রাম করতেছে, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, ক্ষুধা নিবারণের জন্য, এই পৃথিবীতে যারা ক্ষুধা নিবারণের জন্য দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করতেছে, তাদের গজবে এদের বংশ ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, আমি এখন একটু চট্টগ্রামের দিকে আসি। যে আপনি চট্টগ্রামের মানে এক সময় মেয়র প্রার্থী হয়েছিলেন, চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন আন্দোলনের সাথে জড়িত। আমি আপনাকে রাজপথে পেয়েছি, এবং চট্টগ্রামের যে মানে আমরা যেই কাঙ্ক্ষিত আশা নিয়ে উন্নয়ন করা হওয়ার কথা ছিল, কতটুকু উন্নয়ন হয়েছে, এবং ইতিমধ্যে চট্টগ্রামের কিছু ভূখণ্ড বিদেশিদের হাতে তুলে দিয়েছে। আপনি এর প্রতিবাদও করেছিলেন, ইপিজেড হতে শুরু করে আরো অন্যান্য। বর্তমান চট্টগ্রাম বন্দর নিয়েও কিন্তু একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। আমাদের বন্দরও কিন্তু ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মতো বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটা পায়তারা চলতেছে। আপনি টোটাল চট্টগ্রামকে কিভাবে দেখতে চান? আমাদের প্রিয় চট্টগ্রাম, আমার জন্মভূমি, আপনার জন্মভূমি, সবাই, এবং এই চট্টগ্রামকে আমরা হাতছাড়া করতেছি কিনা, এবং এই চট্টগ্রাম আমরা আদৌ ভবিষ্যতে রাখতে পারবো কিনা, এই যারা এইসব কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে বা তাদের অবস্থান কি হতে পারে, আমাদের অবস্থান কি হতে পারে, সংবাদপত্রের অবস্থান কি হতে পারে, একটু যদি বলেন। আসলে চট্টগ্রামটা নিয়ে অনেক দিন থেকে একটা ষড়যন্ত্র আছে, এটা আপনি সংগ্রাম করেছেন জানেন, এবং আমরাও আপনাদের বিভিন্ন সংগ্রামে আমরা জড়িত থেকেছি। এই দেশটাকে লুটেরা ছাড়া কেউ ক্ষমতায় আসে নাই। বর্তমান সরকারও লুটেরা সরকার, এবং ডক্টর ইউনূসকে ব্ল্যাকমেইলিং করে সাবেক ডিসি, চট্টগ্রামের ডিসি ফরিদা, যে দেশের ভূখণ্ড বিক্রিতে অবৈধভাবে অন্যায় সরকারি আইন কানুনের তোয়াক্কা না করে যে দেশের ভূখণ্ড বিক্রি করলো কোরিয়ান ইপিজেডের, অথচ এটা লিজ দেওয়া সম্পত্তি 35 বছরের জন্য লিজ দেওয়া হয়েছিল, একটা রেজিস্ট্রি দলিল করে দেওয়া হয়েছে, এবং দেশের ভূখণ্ড বিক্রি করার অধিকার কারণেই কিন্তু এটা বিক্রি করা হয়েছে। এই সরকার মূলত দেশ বিক্রি করে সরকার টিকে আছে। তাদেরকে তো ম্যান্ডেট দেওয়া হয়েছিল মানুষের জুলুম, সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার জন্য, কিন্তু তারা বন্দর নিয়ে দেওয়া হয়েছে, পানগাঁও দিয়ে দিছে, আরো সেন্ট মার্টিনের কথা শুনতেছি। এইভাবে দেশটাকে বিক্রি করে এরা সরকারে টিকে আছে এখনো পর্যন্ত। বন্দর নিয়ে যে চক্রান্ত, এটা আগেও ছিল। মহিউদ্দিন চৌধুরী সেই সময় আন্দোলন করেছে, হ্যাঁ, দলমত নির্বিশেষে। আমরা সেই আন্দোলনের সমর্থন, এখন কোনো মহিউদ্দিন চৌধুরীও নাই, এবং এখানে কোনো নেতা কেতা নাই, জন্মগ্রহণ করে নাই। আমাদের আওয়াজ কেউ কর্ণপাত করছে না, আমাদের কথা কেউ শুনছে না, কারণ এরা বলে যে এদের কাছে কিছু নাই। যারা লুটেরা, বড় কোটিপতি, বাড়িঘরওয়ালা, অনেক কিছু আছে, তারা সবাই ফেইড এজেন্ট হয়ে গেছে। আমাদের এখন নতুন প্রজন্ম, এবং আল্লাহর কাছে আমি দোয়া করি যেন এমন একটা প্রতিবাদী বিপ্লবীরা আসে, এদেরকে তছনছ করে দেয়, এবং এরা পালিয়ে যেতে বাধ্য হবে অতি সত্বর। এই উপদেষ্টা, যেসব উপদেষ্টাদেরকে গ্রামের পোস্ট মাস্টার পর্যন্ত চিনে না, এদের কোনো অস্তিত্ব নাই। এরা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা ছাত্র জনতার বিপ্লবের মাঝখানে এসে এরা চেয়ারে বসে পতাকা উড়াচ্ছে। তাদের এই ক্ষমতা অবৈধভাবে সেই ক্ষমতা ব্যবহার করছে তারা শুধু তাদের কয়েকজন আত্মীয় স্বজন এবং তাদের কয়েকজন পেড এজেন্টকে কোটিপতি বানাচ্ছে, দেশকে লুট করতেছে। প্রতিদিন দেশ লুট হচ্ছে। আওয়ামী লীগ 17 বছর যে লুট করে নাই, তারা এই 1 বছরে সেই লুট করেছে। এটার জন্য দায়ভার কার? ডক্টর ইউনূস সাহেব? এটার জন্য দায়ভার অবশ্যই ডক্টর ইউনূসকে নিতে হবে। এখানে ভয় পাওয়ার কিছু নেই। যারা ভয় পাচ্ছে তারা হলে কাপুরুষ। ভয় পাওয়ার কি আছে সত্য কথা বলার জন্য? এবং যারা উপদেষ্টা আছে তাদেরকে দায়ভার নিতে হবে, এবং তাদেরকে বাংলাদেশে অবশ্যই গ্রেফতার করে তাদের আমলে কতটা লুট হয়েছে এটার বিচার করতে হবে। যে রাজনৈতিক অনেক দল কিন্তু এখন সক্রিয়, তারা এই ব্যাপারে নীরব কেন? রাজনৈতিক দলগুলো ক্ষমতার লোভ, টাকার লোভ, এটা খাইতে পারে নাই 17 বছর, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে বিএনপি। জামাত ইসলামী হলো উচ্ছিষ্টভোগী একটা দল, কতদিন বিএনপির পিছনে, কতদিন আওয়ামী লীগের পিছনে, এখন ইউনূসের পিছনে এই ক্ষমতার হালুয়া রুটি খেয়ে একটু মোটা তাজা হইতেছে, যার কারণে এরা নীরবতা বলছে। প্রতিদিন তো টাকা ঢুকতেছে, এখন এটা যদি সদরবদর করি তাহলে তো আমাদের টাকার ভাগ কমে যাবে। হ্যাঁ, এই জন্য তারা কিছু চাকরি বাকরি পাচ্ছে, কিছু সরকারি লুটপাটে অংশ ভাগিদার হয়েছে, কমিশন খাইতেছে, এই জন্য তারা একটু নীরবতা অবলম্বন করছে। আবার ভাগ যখন কমে যাবে আবার চিল্লি করে আবার এদিক ওদিক করে।
এই হলো এদের রাজনীতি। আর এই ধরনের রাজনীতি তো পৃথিবীর কোথাও নাই। আমাদের দেশে যে রাজনীতি, ডেমোক্রেসি বলতেছে, গণতন্ত্র গণতন্ত্র, এই গণতন্ত্র কি পৃথিবীর কোথাও আছে? এখানে কি পৃথিবীর কোথাও টাকা দিয়ে ভোট বিক্রি হয়? পৃথিবীর কোথাও কি মানুষ ভাড়া করে মিছিল করে? পৃথিবীর কোথাও কি আপনার একে অপরের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়? বলে পৃথিবীর কোথাও কি আছে সেরকম? আপনি চট্টগ্রাম বন্দরের মালিকানা যে বিদেশিদের হাতে গেলে জাতীয় অর্থনীতি যে হুমকির মধ্যে পড়বে, আমদানি রপ্তানি তথ্য সহ গোপন বাণিজ্যিক তথ্য ফাঁসের যে ঝুঁকি বাড়বে, হ্যাঁ, এইসব বিষয় তো এই সরকারের মধ্যে নাই, মাথার মধ্যেই নাই, রাজনৈতিক দলের মধ্যেও নাই। তাহলে আমরা এই ধরনের ঝুঁকিতে যাচ্ছি কেন? আমরা নীরব কেন? আমরা নীরব হচ্ছি যে এই বন্দর তো শুধু চট্টগ্রামের নয়, এটা তো জাতীয় বন্দর। এরা আমাদের এই নীরবতা, রাজনৈতিক দলের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে নীরবতা, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে, পুলিশের বিরুদ্ধে কথা বলে, বিচার বিভাগের বিরুদ্ধে কথা বলে, দেশের ভালো মানুষদেরকে নিষ্ক্রিয় করে রাখছে, তাদেরকে অপমান করে, হ্যাঁ, এইসব নীরবতার কারণেই তো একটা মহাবিপ্লব হবে। এবং তাদের সম্পদগুলো মাঠে আইনে গরিবের মাঝে আমরা বন্টন করতে হবে। যারা আগামী দিনে বিপ্লব করবে, তারা এখন লুটেরাদের যে সম্পদ তারা জমা করতেছে, এই সকল সম্পদ বাজেয়াপ্ত করে লাল দিকে মাঠে আনবে। চট্টগ্রামের গুলো বিভিন্ন জায়গায়, ডিস্ট্রিক্টে সেন্ট্রালি মাঠে এনে গরিবের মাঝে এই সম্পদগুলো বিলিয়ে করে দিতে হবে। এরা এগুলো খাইতে পারবে না, লুট করে জমা করবে যে, কিন্তু মহাবিপ্লবের কারণে তাদের সম্পদ বাজেয়াপ্ত হয়ে যাবে। এবং সম্পদ বাজেয়াপ্ত হওয়ার পর এই আগামী প্রজন্মের হাতে আপনারা আমাদেরকে দায়িত্ব নিতে হবে, এই সম্পদগুলো ভাগ বাটোয়ারা করে দিয়ে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে আগামী প্রজন্মের হাতে এই দেশটা ছেড়ে দিতে হবে। যারা দেশপ্রেমিক, যেসব ছেলেরা জানবাজ, যারা প্রাণের চেয়ে দেশকে বেশি ভালোবাসে, লাল সবুজের পতাকাকে বেশি ভালোবাসে। আচ্ছা, আমরা একেবারে শেষ পর্যায়ে, আপনি আনোয়ারা কৃতি সন্তান, আনোয়ারাতে আপনার জন্ম। আপনি শুরুতে বলেছিলেন যেহেতু আনোয়ারার বনিয়াদি পরিবারে আপনি জন্মগ্রহণ করেছেন, দীর্ঘ যুদ্ধ সংগ্রাম আন্দোলন এবং পারিবারিক অবস্থান টিকে রাখার জন্য আপনি জানেন, যেহেতু আনোয়ারা কিন্তু আমাদের মানে প্রাচ্যের অন্যতম একটি মানে শহর ধরা যায়। এক সময় রাজধানী ছিল, এক সময় বিচারালয় ছিল, দেয়াঙ্গের পাড় ছিল, রাজাদের বাড়ি ছিল। এবং চট্টগ্রাম আবিষ্কারের অনেক আগে থেকে কিন্তু আনোয়ারার অবস্থান। আপনি আনোয়ারাতে আগামী নির্বাচনের জন্য অনেকেই কিন্তু প্রস্তাব আসছে, আপনি আগামীতে সংসদ নির্বাচনে চট্টগ্রাম 13 আনোয়ারাতে আপনি নির্বাচন করবেন। আপনি আনোয়ারাকে কিভাবে দেখতে চান? যারা বিগত সময়ে আনোয়ারাতে দায়িত্বে ছিল, বিভিন্ন টাইমের মধ্যে সুযোগ নিয়েছে বা ক্ষমতায় ছিল, তাদের অবস্থানটা কি ছিল, এবং আপনি কি ধরনের মানে নেতৃত্ব সৃষ্টি করতে চান এবং আনোয়ারাকে কিভাবে সাজাতে চান? আসলে আনোয়ারাতে বড় সমস্যা হচ্ছে মাফিয়া। মাফিয়া ডন হচ্ছে আখতারুজ্জামান বাবু পরিবার, মাফিয়া ডন, এটা তো প্রমাণিত হয়ে গেছে। কিন্তু বিএনপির মাফিয়া যে সরোয়ার জামাল নিজাম, এটা এখনো প্রমাণ হয় নাই, কিছু কিছু প্রমাণ হচ্ছে। জাভেদ আখতারুজ্জামান চৌধুরীর ছেলে জাভেদ মন্ত্রী, যে ভূমি মন্ত্রী, তার যে লুট করা সম্পদ, এর সাথে বেশি লুট করেছে এই সরোয়ার জামাল নিজাম। 1991 সালে ঘূর্ণিঝড়ে যে সাহায্য এসেছিল, তো সবাই বলে যে এই সাহায্য, যেটা ঘূর্ণিঝড়ের জন্য যে সাহায্যটা আসছিল, এটা বিল্ডিং করলে গোটা আনোয়ারা একতলা একটা ছাদ হয়ে যাবে। এই সব টাকা কিন্তু এই সরোয়ার জামাল লুট করছে, পাচার করছে। কিন্তু তার বিরুদ্ধে এখনো আইনগত দুদকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। সেই ইলেকশন আসলে, ইলেকশনের আগে নামে, আবার ইলেকশনের মধ্যখানে আবার পালিয়ে যায়। এগুলোর রেকর্ড সহ বিভিন্ন জনে কি, এমনকি বিএনপির অন্য গ্রুপ তার বিরুদ্ধে এখন মিছিল করতেছে, করতেছে। তার বিরুদ্ধে শুধু ইলেকশনে বিএনপি কে ব্যবহার করে সেই লুট করে, সেই নাকি এই তারেক রহমানেরকে ম্যানেজ করে এই আবার এমপি হবে। অলরেডি নমিনেশন ঘোষণা করছে। এলাকার মানুষ, সাধারণ মানুষ সহ বিএনপির 2-3টা গ্রুপ আছে, 3 গ্রুপ তার বিরুদ্ধে এখন নামে গেছে। আর আমি তো আগেই প্রথমে স্ট্যাটাস দিয়ে তার বিরুদ্ধে কি বলেছি, তার সম্পর্কে আমি জানি। তাকে আমি রাজনীতি এনেছি, প্রথম সে লাভ বাংলাদেশ করতো, সে আমার সেক্রেটারি ছিল, যে আমার পরে আবার আনোয়ারা উন্নয়ন পরিষদ করে তাকে সেক্রেটারি বানা হয়েছে। লাভ বাংলাদেশের মিটিং করে তাকে অতিথি বানাইয়া তাকে রাজনৈতিক ভাবে কি আখতারুজ্জামান বাবুর বিরুদ্ধে ফাইট করার জন্য আমরা তৈরি করছিলাম। এটা রেকর্ড পত্র, কাগজপত্র সব আমার আছে। তাকে আমি কোরআন শপথ করে চ্যালেঞ্জ দিয়েছিলাম, যে কোরআন শপথ করে বলো তোমাকে রাজনীতিতে কে আনছে। তাহলে আনোয়ারাতে আমি এতগুলো কাজ করেছি। আর আনোয়ারাটা এমন একটা জায়গাটা, বারোলিয়া প্রথম এখানে আনোয়ারা প্রবেশ করছে, এবং আল্লাহর রহমতের জায়গা, বন্দর নামে একটা
দলিল আছে, বন্দর ওখানেই ছিল আগে, ন্যাচারাল বন্দর যেটা প্রাকৃতিক বন্দর, এটা হচ্ছে আমাদের আনোয়ারায় ছিল। এবং আনোয়ারা হচ্ছে এমন একটা আল্লাহ রহমতের জায়গা, সেখানে সকল বিদেশিরা, এখানে বিদেশি বিনিয়োগ চায়না থেকে আসছে, কোরিয়া থেকে আসছে, সৌদি আরব থেকে আসছে, জাপান থেকে আসছে, এটা আজকে 40 বছর থেকে আসছে। সারা পৃথিবীর মানুষ আনোয়ারা আসতেছে। তাহলে আনোয়ারা যদি জাপান থেকে আসতেছে, কোরিয়া থেকে আসতেছে, আপনার চীন থেকে আসতেছে, তো এটা যদি উন্নত মানের জায়গা না, আল্লাহর রহমতের জায়গা না হয়, সারা পৃথিবীর মানুষ ওখানে আসতেছে কেন? মোসনলিয়া না, শুধু এখানে হযরত মুআয বিন আব্বাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এবং সাহাবী চাচাজান প্রথমে এখানে আমাদের আনোয়ারায় নামছে। এরকম অনেক ইতিহাস আছে। বারলিয়া 360 ওলিয়ার জন্মভূমি, সাহাবীদের আসা যাওয়া, এখানকে আপনি আনোয়ারার অনেক মানুষদেরকে আপনি দেখবেন যে অনেক ফুতুভুক্ত, সহজ সরল, খুব ভালো মানুষ আনোয়ারায় আছে। এবং এই আনোয়ারার মানুষদেরকে আল্লাহর ওলিদের স্থান, এটা এই আল্লাহর ওলিদের স্থানে এইসব মাফিয়া চক্র বেশি দিন টিকতে পারে না। এটা অপমানিত হয়, একটু কয়েকদিন খায় আবার অপমানিত হয়। যেমন একতাজম বাবু ছেলে আপনি দেখলেন অপমানিত হয়েছে, তার বাপও অপমানিত হয়েছে, সরাজ জামালও বারবার অপমানিত হয়, এবারেও অপমানিত হবে ইনশাল্লাহ। এখানে আমরা চাই একটা ভালো মানুষ আসুক, আর আমরা যদি ইনশাল্লাহ শারীরিকভাবে এবং অন্যভাবে সুস্থ থাকি, আর মাফিয়া চক্রের প্রভাব থেকে নির্বাচন যদি মুক্ত হয়, তাহলে ইনশাল্লাহ আমরা নির্বাচন। একেবারে শেষ পর্যায়ে আপনি একটা মেসেজ যদি দেন, আমরা টেকসই গণতন্ত্র, আইন শৃঙ্খলার অবনতির থেকে নিয়ন্ত্রণ, পাশাপাশি আমরা একটি গণতন্ত্রমুখী অবস্থান কিভাবে সৃষ্টি করতে পারি, তার জন্য সাধারণ মানুষের কি ভূমিকা হতে পারে, সংবাদপত্র জগতের সাংবাদিকদের কি ভূমিকা হতে পারে, লাস্ট যদি আপনি একটা মেসেজ দেন। লাস্ট কথা হচ্ছে, সংবাদপত্রকে দলীয় দাসত্ব থেকে বেঁচে সঠিক কথা লিখতে হবে, এবং সঠিক দেশ এবং মানুষের কল্যাণের জন্য সত্য এবং ন্যায়ের কথা বলতে হবে। আর ভোটারদেরকে, যারা বাংলাদেশের জনগণ, তাদেরকে টাকার বিনিময়ে ভোট দেওয়া বন্ধ করতে হবে, এবং তাদেরকে ভালো মানুষের নির্বাচনের মাধ্যমে এই দেশের কল্যাণের জন্য, এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, এই দেশের লাল সবুজের পতাকাকে পথ করে কিয়ামত পর্যন্ত উড়ানে থাকার জন্য, আমাদের সভরেন্টির জন্য, আমাদের স্বাধীনতার জন্য তাদেরকে কঠিন এবং কঠোর ভূমিকা রেখে নেতৃত্ব নির্বাচন করতে হবে, এমপি নির্বাচিত করতে হবে, মন্ত্রী নির্বাচিত করতে হবে, না হয় আমাদের মুক্তির কোনো পথ নেই। ধন্যবাদ মিজানুর রহমান চৌধুরী, আপনাকে। আপনি সুন্দর আলোচনা করেছেন। দর্শক, আমরা কিন্তু দীর্ঘ আলোচনা কিন্তু করেছি। আলোচনার মধ্যে থেকে এখানে অসংখ্য সূত্র কিন্তু আমরা উদ্ঘাটন করেছি। তিনি কিন্তু সংবাদপত্রের কথার পাশাপাশি তিনি কিন্তু রাজনৈতিক কথা বলেছেন, জীবন পরিক্রমার কথা দিয়ে তিনি শুরু করলেও তিনি কিন্তু শেষ করেছেন বাংলাদেশের আগামী দিনের গণতন্ত্রের কথা বলে, আইন শৃঙ্খলার কথা বলে, এবং লুটারারদের বিরুদ্ধে কথা বলেছেন, দুর্নীতিবাজদের কথা বলেছেন, মাফিয়াদের বিরুদ্ধে কথা বলেছেন। এবং তিনি সাহসের সাথে যে কথাগুলো বলেছেন, এগুলো কিন্তু ওনার মনের কথা। এই মনের কথা মানে ওনার দেশের কথা এবং জাতির কথা, ওনার কিন্তু ব্যক্তিগত কথা নয়। উনি চট্টগ্রামের প্রতি ভালোবাসার কথা বলেছেন, ওনার জন্মভূমি আনোয়ারার কথা বলেছেন, রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বলেছেন, এবং এই যে আমাদের অনৈক্যর কথা বলেছেন, চট্টগ্রামের এই যে মহিউদ্দিন চৌধুরীর ভূমিকার কথা বলেছেন, চট্টগ্রাম বন্দর যে আজকে প্রশ্নের সম্মুখীন এবং অস্তিত্বহীনের পথে সে কথা বলেছেন, সেন্ট মার্টিনের কথা বলেছেন, এবং ইপিজেডের কথা বলেছেন। যে ইপিজেড একটি সরকারের প্রতিনিধি হয়ে ডিসি মহোদয় বা ডিসি ফরিদা যে মানে বিদেশির কাছে রেজিস্ট্রি দিয়েছেন, সেটাও কিন্তু অক্ষপটে বলেছেন। আজকে যারা উপদেষ্টা রয়েছেন তাদের কথাও তিনি স্পষ্ট আকারে করেছেন। তারা কারা, তাদের ভূমিকা কি, তারা আসলে দেশের প্রেমিক কিনা, এবং যারা দেশের জন্য কাজ করেছেন তিনি বলেছেন, তাকে উদাহরণ দিয়ে বলেছেন, আমাদের মতো যারা সুচ্ছার, যারা কলমের কথা দিয়ে কথা বলেন, মুখে কথা বলেন, রাজপথে কথা বলেন, তাদের কিন্তু কোনো ভূমিকা নেই। কিন্তু যারা আজকে উপদেষ্টা হয়ে বিভিন্নভাবে লুটপাটের সাথে জড়িত, এবং 16 বছর আওয়ামী লীগে খেয়েছে, এবং 16 বছরের পরিবর্তে 16 মাসে যে যাহা দেখেছেন তা কিন্তু তিনি বিস্ময় প্রকাশ করেছেন, হতবাক হয়েছেন, এই জাতির অন্ধকার তিনি দেখছেন। তো ওনার কথা থেকে কিন্তু অসংখ্য কথা এসেছে। আজকে দাসত্বের কথা বলেছেন, সংবাদপত্র আজকে দাসত্বের কাছে দায়বদ্ধ হয়ে গেছে, এবং সাংবাদিকদের হাতে সংবাদপত্র নেই, সাংবাদিকদের হাতে সাংবাদিকতা নেই। এবং সাংবাদিক যখন স্বাধীনচেতা এবং সুরক্ষার মাধ্যমে যদি এগিয়ে যেতে পারে, সংবাদপত্র যদি সঠিক সাংবাদিকদের হাতে যেতে পারে, তাহলে এই দেশের যে সংবাদপত্র যে একটি দর্পণ, দর্পণ মানে আয়না, তিনি বলেছেন যে আয়নাতে আমাদের নিজের মুখ দেখতে হবে, দেশের মুখ দেখতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে দাসত্বের মুখ, এই যে দলীয় দাসত্বের মুখ, সেখান থেকে কিন্তু বাইর হতে হবে। এবং যারা এই আলোচনা
আজকে শুনেছেন বা দেখছেন বা দেখবেন, আজকের যে আলোচনা শুধু আমি এইখানের মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের কিন্তু 4টি সংবাদপত্র এখানে আজকে জড়িত হয়েছে এবং এই আলোচনায় অংশগ্রহণ করেছে। যে আমাদের বাংলা, দৈনিক আমাদের বাংলা একটি জাতীয় পত্রিকা, এখানে আছেন আমাদের চট্টগ্রাম, চট্টগ্রামকে ভালোবেসে তিনি আমাদের চট্টগ্রাম এবং আমাদের বাংলা, বাংলাদেশকে ভালোবেসে এখানে আমাদের বিশ্ববাসীকে বাংলাদেশকে প্রেজেন্ট করার জন্য, উপস্থাপন করার জন্য যে দি ট্যুরিস্ট পত্রিকা ইংরেজিতে আমরা যে তুলে ধরছি, সেই পত্রিকাও কিন্তু তিনি মানে বাংলাদেশকে তুলে ধরার জন্য বিশ্বের কাছে আমাদের দেশ কত সুন্দর সোনালী যে শস্য শ্যামলার যে সবুজ বাংলাদেশ, সেই বাংলাদেশকে তিনি তুলে ধরার জন্য পর্যটকদের জন্য তিনি কিন্তু ট্যুরিস্ট করেছেন। ট্যুরিস্ট বলতে শুধু ট্যুরিজমের উপর নিজ করবে সেটা নয়, সেটা হলো আমরা কিন্তু সবাই ট্যুরিস্ট, কিন্তু পৃথিবীতে আসছি আবার চলে যেতে হবে, আসা যাওয়ার মধ্যে কিন্তু আমাদের থাকতে হবে, সেটা কিন্তু তুলে ধরার জন্য তিনি যে পত্রিকা করেছেন। এই পাশাপাশি আমাদের চট্টগ্রামের চট্টল চিত্র, যেটা চট্টগ্রামের চিত্রগুলো তুলে ধরার জন্য আমরা কিন্তু সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। এই যে সংবাদপত্রের সাথে 4টি সংবাদপত্র, মাল্টিমিডিয়া এবং অন্যান্য আমাদের অনলাইন সহ আমরা যে আজকের আলোচনার অবতারণা করছি বা আলোচনা উপস্থাপন করছি, দর্শক আপনারা জানেন আমি দীর্ঘ বছর চট্টগ্রামের যে বিভিন্ন বিষয়ের উপর, বাংলাদেশের বিভিন্ন বিষয়ের উপর, বিশেষ করে চট্টগ্রাম সংলাপ বাংলা টিভিতে আমি দীর্ঘ বছর উপস্থাপন করেছি, সেটা আমার চট্টগ্রামের প্রতি ভালোবেসে, এবং সচিত্র চট্টগ্রাম আমি উপস্থাপন করছি। কি এই যে আমরা আজকেও এই যে আলোচনা বা এখানে আলোচনার প্রারম্ভে আমি হয়তো মানে বলি নাই, কিন্তু বলার মধ্যে রয়েছে, এখানে কিন্তু সাদা কালো মাল্টিমিডিয়া কিন্তু এই যে প্রতিনিধিত্ব করতেছে চট্টগ্রামের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং এই সংবাদপত্রের পক্ষে। তো যাই হোক, আজকে যে মিজান সাহেবের কথা কিন্তু আজকের কথা শেষ কথা নয়, তিনি মানে